স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশ জুড়ে পালিত হলো বাংলা নববর্ষ। পয়লা বৈশাখ বরণ করে নিতে উৎসাহের কমতি ছিল না কোথাও। নতুন বছর ভালো কাটানোর প্রত্যাশা সবার মাঝে। বিদায়ী বছরের প্রাপ্তিযোগ আর আলোকিত আগামী নিয়েই আজকের আলাপচারিতা। স্বাগত 1421। কথা বলতে স্টুডিওতে আছেন আলোকচিত্রী মুনে মোয়াসিফ, আছেন চলচ্চিত্র নির্মাতা কামার আহমেদ সাইমন, নাট্য নির্দেশক সুদীপ চক্রবর্তী এবং সঙ্গীত শিল্পী সভ্যতা। স্বাগত আপনাদের। মুনে মোয়াসিফ, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে বাংলাদেশের উৎসবগুলো আপনাকে কতটা টানে। মানে আমার এই প্রশ্নটার একটু প্রেক্ষাপট আছে যে আপনার ক্যামেরায় আমরা আসলে খুব উৎসব দেখি না, এক ধরনের রং ছাড়াই দেখি। উৎসবটা আপনি আসলে কিরকম করতে? মানে আমার কাছে মনে হয় ঢাকা শহরের বাইরে যে কোনো জায়গার উৎসবই অনেক ইন্টারেস্টিং, যেহেতু সেই জায়গায় মানে বাংলালিংক এবং গ্রামীণ ফোন এখনো পৌঁছায়নি অনেক জায়গায়। সেসব জায়গায় যদি আপনি যেতে পারেন, যেমন ধরেন আজকের দিনে যদি আপনি কুড়িগ্রামের চিলমারিতে একটা চরে যে চৈত্র সংক্রান্তির যে উৎসবটা হয় সেখানে যদি যান, সেখানে প্রাণটাই অন্যরকম। কিন্তু ঢাকা শহরের উৎসবটা আপনার মানে অনেক বেশি পণ্য বেস, তো ফলে এটাকে আর উৎসব মনে হয় না, আর মানুষের তো যাওয়ার কোনো জায়গা নেই। আর তো মানে এটা বলা একদিকে ডিফিকাল্ট, আবার অন্যদিকে আপনি যদি পুরান ঢাকায় যান তাহলে ওইখানে মানুষজন যেভাবে উৎসবটা পালন করে ওটা ঠিক উৎসব থাকে না, ওটা তাদের আসলে জীবনের রিচুয়ালের একটা অংশ। পুরান ঢাকা নিয়ে অবশ্য আপনার মানে আগ্রহ এবং কাজ রয়েছে, কিন্তু আপনি কি আমাদের ঢাকা শহরে আজকে যে বর্ষ মানে নতুন বছরকে যে আহ্বান জানানো হলো, সেটার মধ্যে আপনি কোথাও কোনো প্রাণ পান না? মানে আপনার কাছে পুরোটাই বাণিজ্যিক মনে হয়? না, আমার কাছে একটা বড় অংশ বাণিজ্যিক, আর একটা অংশ মনে হয় যে আজকে যে প্রোগ্রামটা হলো সেটা 4 দিন আগে একটা রিহার্সেল হয়েছে, তো সেই রিহার্সেলে আমি ছবি তুলতে গিয়েছিলাম, কারণ সেটা অনেক স্পন্টেনিয়াস ছিল। আর আজকে আসলে যেই জায়গায় মানে আমি আজকে ছবি তুললে হয়তো টাঙ্গাইলে চড়ক পূজার ছবি তুলতে যেতাম, কিন্তু ঢাকায় এই মানে এত জিনিসটাকে মানে ডেফিনেটলি সাধারণ মানুষের ভিতরে নানান রকম মানে প্রাণের জায়গা থেকে উৎসবের ছোঁয়া আছে, কিন্তু ইন জেনারেলি আমার কাছে এটা খুব কমার্শিয়ালাইজড ফেস্টিভ্যাল মনে হয়। কামার আহমেদ সাইমন, আপনি কি একমত? ঢাকার উৎসবটা আপনার কাছে একটু প্রাণহীন, একটু অতি বাণিজ্যিকরণে আক্রান্ত, এরকম মনে হয় আপনার? হ্যাঁ, মানে আমাদের যে কোনো উৎসবেরই উৎস যদি আমরা ধরি লোক সংস্কৃতি, যেটার উদাহরণ মুনিম দুটো বললেন, চড়ক সংক্রান্তি বা চিলমারির উৎসবের কথা বললেন, সেগুলোর মধ্যে কিন্তু দেখেন এই লোক সংস্কৃতির উপাদানগুলো কিন্তু লোকের মাঝখান থেকে উঠে এসছে। এখানে কিন্তু কোনোভাবে আলাদা করে আমাদের বাণিজ্য বলি বা নগর সংস্কৃতি বলি, সেটা কিন্তু ওইভাবে মানে জেকে বসেনি। আর একটা জিনিস হচ্ছে কি, যে কোনো উৎসব কিন্তু একটা সংস্কৃতির অংশ। তো সংস্কৃতির অংশ ধরলে কিন্তু আপনি লোক সংস্কৃতি থেকে জনসংস্কৃতি, তারপর সেটাকে যদি নগর সংস্কৃতি এসে এখন এই মুহূর্তে আমরা যেটা মানে দেখছি, সেটা চারপাশে এই যে প্রচণ্ড রকম একটা বিস্ফোরণ, এই বিস্ফোরণটা কিন্তু আসলেই কি মানুষের স্পন্টেনিয়াস কিনা, নাকি মানুষের আসলে সুযোগের একটা মানে অভাব কিছু? মানে আপনি স্পন্টেনিয়াস বলে যে আপনারা এটা ডিফাইন করতে চাচ্ছেন, সেই ডেফিনিশনটা কি খুব দরকার? আর নগর সংস্কৃতিটাকে জাকিয়ে বসা, চেপে বসা, অতি বাণিজ্যিকরণ, এটা বলা কি? নগরে তো আমরাই মানে আমরা তো গ্রাম থেকেই আসা, এক পুরুষ দুই পুরুষ, আগে তো আমরা গ্রামেরই লোক, আমরা আমি নগর সংস্কৃতি কোনোভাবেই ক্রিটিসাইজ করছি না। আমি যেটা বলছি যে এখন আমরা শুধু এই উৎসবটা নিয়েও যদি কথা বলি, ঢাকা শহরের আপনার নিশ্চয়ই স্মৃতিতে আছে 90-এর দশকের কথা বলছিলেন আপনি। 90-এর দশকের যেই আমাদের যে প্রাণের মেলা, যে শব্দটা আমরা উচ্চারণ করি, সেই প্রাণের মেলার আজকে কিন্তু প্রাণের চেয়ে অনেক বেশি কিন্তু আমরা দেখি যে একটা উত্তেজনাটাকে আমার কাছে বেশি মনে হয়। আমি সেটার পেছনে মানে এটা আমরা সবাই জানি কম বেশি। এটা কি এরকম হতে পারে না যে মানে আমাদের বয়স বাড়ছে বলে আমাদের এরকম মনে হচ্ছে, তরুণদের কাছে ঠিকই মনে হচ্ছে এটা প্রাণের মেলা? এটা কি হতে পারে এরকম? মানে এখানে হয়তো সবার বয়স বাড়েনি, আপনার তো বাড়ছে। আচ্ছা, না সেটা ঠিক আছে, মানে আমি জানতে চাইছি। না, আমি বরঞ্চ সাংঘাতিক মিস করি, কিন্তু আমি প্রচন্ডভাবে মিস করি। এটা বয়স বাড়ার জন্য না, আমি এখন ভয় পাই। আমি এখন ওই জায়গায় গেলে আমার কাছে মনে হয় যে এক্ষুনি একটা ট্রাকে করে কেউ শরবত বিক্রি করতে থাকবে, একজন এসে মানে এক্ষুনি একটা আমাকে টোকেন ধরিয়ে দিবে, একজন এসে মানে এটার মধ্যে একটা অন্য একটা এটা কিন্তু হাঁটা যায় না, কিন্তু এখন আপনি মানবেন না ব্যাপারটা। আমি সুদীপ্ত চক্রবর্তী, আপনার কাছে আসছি যে আপনার কাছে কেমন মনে হয় এই আজকের উৎসবটার প্রসঙ্গ ধরে, যেটা মনে হয় কথাগুলোর সাথে আসলে মানে অধিকাংশ ক্ষেত্রে আমি একমত যে বাণিজ্যিকীকরণ অসম্ভবভাবে বেড়ে গেছে। উৎসবগুলোকে যখনই আমি লালনের এই কুষ্টিয়ার ছেউরিয়ার যে আমি আখড়াকে যেভাবে দেখতে চাই, ঠিক সেভাবে যখন আমি দেখি যে বড় একটা মঞ্চ করে পেছনে একটি মানে কর্পোরেটের বিশাল বড় কিছু ব্যানার ঝুলছে, তার লগো ঝুলছে, তখনই আমার কাছে মনে হয় যেখানে যারা গাইছে বা যেভাবে গাইছে বা যারা পাশে বসে আছেন এবং যেসব বিষয় বিলি করা হচ্ছে বা এই ক্যাম্পাসে টিএসসিতে চারুকলার আশেপাশে
এবং ওই আজকের দিনটিকে কেন্দ্র করে গতকাল রাত থেকে আমিও দেখেছি, আমি তো ছিলাম, পার্টিসিপেট করেছি এবং প্রতি বছরই করি। তো যা দেখতে পাই তাতে আসলে আমার ওই বাণিজ্যটাকেই এখন প্রধান মনে হয়। ওই যেটা বললেন যে আসলে হাঁটতে গেলে আগে যেভাবে বন্ধুকে বন্ধু বলে একদম মানে খুব সহজেই সাবলীল ভাবে হতো, সেটা এখন একটু বাণিজ্য এত খারাপ কি আমি তো না, বুঝতে পারলাম খারাপ না। অর্থে নয়, মানে জিনিসটা হচ্ছে এই কারণে যে যেখানে সংস্কৃতিটা আসলে সবাইকে, হ্যাঁ বাণিজ্য হতেই পারে, বাণিজ্য হওয়ার কারণে এত এক্সপ্লোর করেছে বিষয়গুলো। আজকে বাণিজ্য এত বিস্তৃত হওয়ার কারণে আজকে এখানে আমরাও আসছি। জি। মানে অবশ্যই বাণিজ্যের অন্তর্ভুক্ত, আমাদের এই আশাটাও এরকম একটা বিশাল বড় টেলিভিশন সেটআপে আসা সমস্ত কিছুই অন্তর্ভুক্ত, কিন্তু বাণিজ্যের মাধ্যমে জিনিসটা সংস্কৃতির যে প্রাণ, সেই প্রাণের স্পন্দনটাকে আমার মনে হয় যে গতিশীল না রেখে তাকে অনেক ক্ষেত্রে স্থিতিশীল করে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। সেসব আমার কাছে অনেক জায়গাতেই মনে হয় প্রফেশনালের চেয়ে বোধহয় কমার্শিয়ালটা বেশি হয়ে যাচ্ছে। তুলনামূলকভাবে একটু বেশি। আপনারা সবাই তরুণ, তো তরুণতর প্রতিনিধি সভ্যতার কাছে জানতে চাই, সভ্যতা আপনার কাছে কি মনে হয়? আমি আসলে বড় হতে হতে কর্পোরেট ওয়ার্ল্ডটা ঢাকা শহরে চলে এসেছে। হ্যাঁ। আমি কখনো ওনারা যা বলছে সেটা দেখিনি। আচ্ছা, আমি ছোটবেলা থেকেই দেখি সবকিছুর একটা স্পন্সর আছে, হ্যাঁ। ঠিক আছে, আমি জানি এটা এরকম হবে, আচ্ছা। ওখানে গেলে একটা হাত পাখা পাবো ফ্রি, যেটা ওই স্পন্সর আমাকে দিবে। এটা আমার কাছে খুব নর্মাল। এবং এইটা কুষ্টিয়ায় গিয়ে দেখিনি আসলে ব্যাপারটা কেমন হয়। আমার কাছে মনে হয় আচ্ছা এরকমই হয়তো খুব হয়। ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলেছে কিন্তু, যে উনি কম্পারিজন করার সুযোগে আপনি একটু আগে বলছিলেন যে আমরা বয়স বাড়ার কারণে কি এরকম ভাবছি নাকি যে তরুণ তার কাছে আমি কিন্তু আমার প্রাণের বন্ধুকে ঠিকই পাই, ওটা আমার কাছে খুব নর্মাল। তুই পেয়েছিস পাখা, আমিও পেয়েছি, ও যে একরকম। কারণ কম্পারিজনের জায়গাটা সেটা হয়ই নাই। মুনিম কি আর কিছু বলবেন এই প্রসঙ্গে? না, আমার কাছে মনে হয় যে আরেকটা যে জিনিসটা বলা জরুরি, যে ধরেন ঢাকা শহরে উৎসবটা যে কেবল শাহবাগেই হতে হবে কিংবা রমনা বটমূলেই হতে হবে তার কোনো কারণ নাই। উনার উৎসবটা হয়তো উনার বাড়িতে হয়েছে, উনি হয়তো পাশের বাড়ি আরেক বন্ধুর বাড়ি গিয়েছেন, কিংবা প্রত্যেকে হয়তো নিজের মতো করে জিনিসটা সেলিব্রেট করেছে। আমার কাছে মনে হয় যে এই ইন্ডিভিজুয়াল জায়গাটা অনেক ইম্পর্টেন্ট, রাদার দেন সবার এক জায়গায় গিয়ে একই কাজ করতে হবে, মানে সেটা হয়তো সবসময় নেসেসারি না। না, সেটা অবশ্যই নেশাই না, কিন্তু আমার যে জায়গাটাতে একটু একাডেমিক ইন্টারেস্ট আছে সেইটা কি এই কারণে যে মনে মহাসিফ আপনি সবসময় একটু ভিন্ন আঙ্গিকে দৃষ্টিটা দেখতে চান বলে অতি জনপ্রিয় বিষয়গুলো আপনাকে আসলে তত টানে না, সেটা কি এই কারণে? না, নট নেসেসারিলি। আমার কাছে মনে হয় যে এখন ধরেন মানে জনপ্রিয়তা বা সংখ্যারও তো একটা শক্তি আছে, যেটাকে আপনি অস্বীকার করাটা আপনার মধ্যে না, একটা আছে definitely, না? ধরেন আমার পক্ষে যদি এখন ছায়ানটে যারা গান গায় তাদেরকে যদি আমি 7 দিন ধরে ফলো করতে পারি, তাহলে তো সেটার একটা অন্যরকম একটা মাত্রা দাঁড়াবে। কিংবা যদি ধরেন আমি রিসার্চ করি, ধরেন চারুকলায় যারা এই পার্টিকুলার স্কাল্পচার গুলো বানায়, সেই স্কাল্পচার গুলোকে যদি সত্যিকার অর্থে অ্যানথ্রোপোলজিক্যাল ভাবে স্টাডি করা যায়, সেটা তো অনেক অন্য মিনিং হবে। কিন্তু এই ধরেন ভোর 7টা বাজে মানে ওই জায়গাটায় গিয়ে মানে এই প্রচন্ড গরমে ঠাসাঠাসি করে মানে মানে পায়ে ফোসকা ফুটা একটা 10 টাকার মাম 50 টাকা দিয়ে কিনা মানে মানে সুন্দরী মেয়ের একটা এখানে আলপনা আঁকতেছে, এইটার ছবি তুলে আমি আসলে পয়লা বৈশাখটা কোথায় দেখাবো, কাকে দেখাবো? ম্যাক্সিমাম এয়ারটেল আর গ্রামীণ ফোনের ক্যালেন্ডার না ছাড়া না, আপনি এই ছবি তোলাটা আপনি আসলে বাদ দেন, মানে আমি ছবি তোলাটা তো হচ্ছে যে আপনি অবশ্যই সেটা আপনার সাবজেক্ট, সেটাতে আপনার ক্রিয়েটিভিটির জায়গা, কিন্তু আপনি এমনিতে এটাকে যে প্রাণের উৎসব মানতে চান না, সেটাকে এটা অতি জনপ্রিয় বলে আপনি কোনো কিছু আবিষ্কার আনন্দ পেতে চান, যেটা আমার অনেকটা কাছে মনে হয় অমিতের যে- হতো যে আমার কাছে খরায় মনে হয় তোলা যে জল। আমি আসলে খুব ক্ষুদ্র ব্যক্তি এত বড় বিষয়ে কমেন্ট করার জন্য। সবচেয়ে ইন্টারেস্টিং হবে ধরেন আপনার স্টুডিওতে যে সাধারণ মানুষগুলো ক্যামেরার পিছনে আছে, কিংবা ধরেন যে ড্রাইভারটা আমাকে নিয়ে আসছে, আপনি তাকে জিজ্ঞেস করেন সে কি গেছে আজকে সকালবেলা। আমার ড্রাইভার কিন্তু যেতে চেয়েছিল আজকে সকালবেলা এবং সে গিয়েছিল। Okay, মানে তাহলে তো সেটা হচ্ছে খুবই যে ভালো। আমি এয়ার ড্রাইভারটার কথা জানি না, কিন্তু আমি অনেক সাধারণ মানুষকে যেতে দেখেছি। আমি যাই হোক, আমি প্রাণের কামার আহমেদ স্পন্দন পাওয়া যায় না যেটা বলছিলেন আপনি, হ্যাঁ। আমি খালিদ ভাই এটার সাথে একমত না। আমরা প্রাণ আছে, কিন্তু প্রাণের স্পন্দন যেটা মানে যেটা আলোচনা হচ্ছিল যে আসলে প্রাণটা কি, যেটা আমরা ধরেন 10 বছর আগে আমি যেভাবে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয়েছিলাম 10-12 বছর আগে, তখন যেভাবে পেয়েছিলাম আমার বন্ধুকে, বা আমি যেভাবে চারপাশকে দেখেছিলাম চারুকলা থেকে যে মঙ্গল শোভাযাত্রা বেরোয় সেটাকে যেভাবে পেয়েছিলাম, আজকে কিন্তু তাকে পেতে গিয়ে আমাকে একটা মাধ্যম প্রয়োজন হচ্ছে। কিরকম? যে মাধ্যমটা ওই যে আমি যেটা বললাম যে বাণিজ্যটা মাধ্যম হয়ে গেছে। না ধরেন আমি যদি আজকে সকালবেলা, যেটি মনে মহাসিফ বলছিলেন, সকাল 7টার সময় আমি রমনা বটমূলে যাই, গিয়ে এখানে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকি, ওর মধ্যে অংশগ্রহণ করি বা শুনতে থাকি, তাতে আমাকে বাণিজ্য কোথা থেকে আলাদা করে আমাকে ডিস্টার্ব করবে? আমি তো বুঝতে পারছি না। ডিস্টার্বটা আমার মনে হয় যে এটা বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে হয়তো করবে না, কিন্তু যদি ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি দেই তাহলে এখানে কিন্তু আমার মনে হয় যে আমরা পেয়েছি, এখানে পাচ্ছিও। এখানে সাইমন, একটা মৌলিক ব্যাপার আছে, কিন্তু বাণিজ্যটাকে কিন্তু আলাদাভাবে বা নেগেটিভলি দেখা আমি দেখছি না।
এটা যদি আপনি একটা উৎসবের আমরা যদি পয়লা বৈশাখের একদম ট্র্যাডিশনাল রুটস দেখি, সেটা কিন্তু মেলা একটা এক্সপ্রেশন অফ পয়লা বৈশাখ। এবং মেলা কিন্তু সারা বছর ধরে একটা বাণিজ্যেরই আকর, একটা মানে আড়ং, ওটা কিন্তু ওখানে কিন্তু বাণিজ্যই হয়। কিন্তু সেই বাণিজ্যটা কিন্তু যে স্পন্টিনিটি থাকে সেখানে, মানুষের যে পার্টিসিপেশন, সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ মেলায় যায়, সেখানে কিন্তু যে স্পন্টিনিটি থাকে সেটা কিন্তু এখন অনেক বেশি এই ফ্রেম এবং লেবেলে আরোপিত। সেই জায়গাটায় আমি বলবো না যে এটা আপনার ড্রাইভার যেতে চাচ্ছে বা আরো বেশি গণমানুষ যেতে যাচ্ছে, তার সাথে এটার কোনো কনফ্লিক্ট নাই, কিন্তু এর যে লেবেলিংটা, এই যে আমি একটা বৃহত্তম একটা আলপনা করছি, সেটার মধ্যে একটা লেবেল দেখা যাচ্ছে, সেই লেবেলটা কি হচ্ছে কি আমার আলপনার যে নিজস্ব যে তার যে এক্সপ্রেশনটা, সেটা কিন্তু একটু হলেও কিন্তু ম্লান হয়ে যাচ্ছে। সেটা কিন্তু আমার এই পুরো উৎসবটা সব প্রতিটা স্টেপে আমি দেখতে পাচ্ছি। এই যে আপনি বলছেন যে এই অতি মানে মানে এই যে মোড়কজাতকরণ বা এইটার ফলে এটার আবেদনটা একটু কমে যাচ্ছে, আবেদনটা একটু ডিসটেন্স তৈরি হচ্ছে। মানে না, আমার কাছে একটা জিনিস মনে হয় যে মানে আপনার কথা সূত্রে যদি আমরা ধরেই নিই বাণিজ্যটা খারাপ না, তাহলে আপনি যদি বিদেশে বা অন্যান্য জায়গায় সত্যি যদি এখানে কমার্শিয়াল ভেঞ্চার হয়ে থাকে, তাহলে ফেস্টিভ্যালটা তো আরো অনেক ডাইনামিক হতে পারতো, আর অনেক নানান জায়গায় হতে পারতো। ডাইনামিক তো হচ্ছে, মানে আমি বলছি যে ডাইনামিক তো হচ্ছে, মানে 1401 সালের নববর্ষ উদযাপন আর 1421 সালের নববর্ষ উদযাপনে কিন্তু আপনি যে ডাইনামিজমের পার্থক্যের কথা বলছেন, সেটা কিন্তু আমি টের পাচ্ছি যে এটা পরিবর্তন হচ্ছে। আচ্ছা, নানাভাবেই পরিবর্তন হচ্ছে। যাই হোক, আমি এটা নিয়ে আপনার সাথে আসলে ইন্টারেস্টিং আলোচনা হবে। আমি একটু সভ্যতার কাছে যেতে চাই। যে সভ্যতা, আপনি বলছিলেন যে আপনি আসলে যেহেতু কম্পারিজন করতে পারেন না, আপনার কাছে ভালোই লাগে সময়টা। আপনার কাছে পয়লা বৈশাখের আবেদনটা আসলে কি? মানে পয়লা বৈশাখ কেন আপনার কাছে গুরুত্বপূর্ণ, বা নববর্ষের উৎসব কেন আপনার কাছে গুরুত্বপূর্ণ, বা গুরুত্বপূর্ণ কি না? আমি আসলে গুরুত্বপূর্ণ ধরে নিই। গুরুত্বপূর্ণ অবশ্যই। আমার কাছে ব্যাপারটা গুরুত্বপূর্ণ, আমার কাছে মজা লাগে যে ব্যাপারটা এখানে কোনো ধর্ম বিভেদ নাই। আচ্ছা, মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একদিনে একটা উৎসব, সবার জন্য একটাই উৎসব। মানে আজকে আমার যে হিন্দু ফ্রেন্ড আছে, পূজাতে তোর বাসায় যাব, এটা কোনো ব্যাপার না। আজকে নববর্ষ আমি সবার বাসায় যেতে পারি, সবার বাসায় রান্না আছে, সবার বাসায় মজা আছে, সবাই শাড়ি পরেছে, সবাই লাল শাড়ি পরেছে, সবাই সাদা শাড়ি পরেছে, আমার কাছে ওটাই মজা। আচ্ছা, মানে উৎসবের মধ্যে আপনি যেটা মানে মোটামুটি একটা সর্বজনীন রূপ দাঁড়িয়েছে বলে এটা আপনার কাছে শুধু এটা ব্যাপারে আপনি? এটা আমি একমত। আর শুধু যেখানে আসলে প্রথমেই শুরু করেছিলেন মনে মোয়াসেফ ভাই কথা বলা, যে চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ যে বাঙালির যে মূল চরিত্র ছিল উৎসবের, যে আমাদের দেশজ যে উপাদানটা ছিল উৎসবের এবং দেশজ যে কৃত্যমূলক যে উপাদানটা ছিল, সেখান থেকে কিন্তু আমরা সরে এসে, এবং তার যে নাট্যিক উপাদান, তার যে কৃত্যমূলক উপাদান, এই সমস্ত কিছু থেকে সরে এসে একদমই নাগরিক রূপ দাঁড়িয়ে গেছে এখন। মানে যেটা আমরা দেখে থাকি যে শাহবাগ থেকে শুরু করে টিএসসি অবধি, এবং সারা দেশেই এরকম শাহবাগ থেকে টিএসসি আছে, তার একটা রূপ কিন্তু মানে দেশের যে নগর সংস্কৃতিতে সেটা দাঁড়িয়ে গেছে। কিন্তু দেশের যে একদম কোর, যেখানে হচ্ছে আমি যদি বলি যে একদম যেটা লোকজ বলছিলেন, আমি যেটাকে দেশজ বলছি, তার উপাদান কিন্তু নানাভাবে সরে গেছে, এবং তার সেখানে কিন্তু আমরা এখন আর মানে মূল মনোযোগটা কেন্দ্রীভূত করছি না। আমার একটা বিরতি নিতে হচ্ছে। মুনে ওয়াসিফ, আমি এই জায়গা থেকে আপনার কাছ থেকে আমি আসলে জানতে চাইবো যে দেশজ উপাদানগুলি কমে গেছে, না দেশজ উপাদানগুলি আমাদের নাগরিক জীবনে বেশি আত্মীকরণ করা হচ্ছে? আমি যদি একটি ছোট বা একটি খুবই স্থূল উদাহরণ দিই, যে আমরা সবাই আজকে কিন্তু একই রকম বা একই ধরনের পোশাক পরে আছি, সেটা কি আত্মীকরণ নাকি সেটাও এক ধরনের মানে ইয়ের মধ্যে এটা পড়েছে, সেটাও একটু দেখার বিষয়। আমরা স্পেশাল মনে করি নববর্ষটাকে, তাই আমি প্রতিদিন শাড়ি পরে ঘুরি না। সে মুনে মোয়াসিফের কাছে এবং সুদীপ্ত চক্রবর্তী, ক্যামেরাম্যান সাইমন, আপনাদের কাছে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। মুনে মোয়াসিফ, আপনি কিছু মন্তব্য করবেন কিনা, যেটি সুদীপ চক্রবর্তী, আমি দুঃখিত যে সুদীপ্ত বলে ফেলছিলাম। সুদীপ চক্রবর্তী, আপনি শেষ যে জায়গা থেকে শেষ করেছিলেন সেই জায়গাটা যদি আবার বলতেন। আমি মুনে মোয়াসিফ, আমি বলছিলাম যে আজকে হচ্ছে কিন্তু পঞ্জিকা মতে চৈত্র সংক্রান্তি, জি, এবং আজকে আমার বাড়িতে, আমার যে বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ, সেখানে আমার মা, আমার ঘরের অন্য মানুষরা সবাই কিন্তু ঘরের সবকিছু পরিষ্কার করছেন,
এবং আগামীকালকে সকালে শুরু হবে আমাদের দরজায় হচ্ছে অনেকগুলো আম পাতা দেওয়া হবে এবং প্রতিটা আম পাতাতে একটি করে সিঁদুরের ফোঁটা দেওয়া হবে এবং হচ্ছে একটি তাল ঝুলবে, নতুন তাল, এবং আরো অনেক কিছু আচার কৃত্য পালন করার ভিতর দিয়ে জলের মধ্যে কিছু ফুল দেওয়া হবে এবং এটা বিশেষ একটা কৃত্য পালিত হবে এবং কৃত্য পালিত হয়ে কালকে নতুন কাপড় পরে সবাই। রাইট। আমার বাবারও দোকান ছিল, ব্যবসায়ী ছিলেন, আমার কাকুরও আছে, কাকু আগামীকালকে শুরু করবেন তার একটি নতুন ব্যবসা, সেখানেও উনি হালখাতা করেন, হালখাতা করবেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু চৈত্র বৈশাখ মাস আসলে পঞ্জিকা মেনেই পালন করা হচ্ছে, সেই ক্ষেত্রেও আমার আসলে আমরা অন্য ধারণা থেকে অন্য কথাও বলতে পারবো। আমি যে জায়গায় মুনিম ওয়াসিফের কাছে আসছিলাম যে ধরেন লোকজ উৎসবগুলো আমরা নাগরিকরা যে নাগরিকের মতো করে এটাকে কিছুটা কাস্টমাইজ করে নিয়েছি, এটা কি মানে আপনার কাছে একটা সমস্যা বা সংকট বা পরিচয়হীনতা মনে হয় না? মনে হয় ঠিকই আছে? মানে এটা বলা খুব ডিফিকাল্ট। ধরেন এখন এই আমিটা কে এবং আমিটা কোন জায়গা থেকে, ধরেন আপনি মুনিম ওয়াসিফ, আমার কাছে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমার কাছে তো মনে হয় যে ধরেন ঢাকা শহরের টিভিতে কিংবা চারুকলায় বা নানান জায়গায় বাউল নামে যে জিনিসটা প্রচার করা হয়, এটা তো মানে ক্রিটিক্যালি স্পিকিং মানে দ্যাটস এ প্রবলেম। আবার ধরেন আমরা আসলে পয়লা বৈশাখ বলতে যা করি, আপনি যদি এটা আসলে ক্রিটিক্যালি দেখেন, মানে এটাতে অনেক মানে জটিল আলোচনা করা যাবে, অত জটিল যদি না যাই। কিন্তু ধরেন আমাদের আজকে তিনজনের এখানে পাঞ্জাবি পরে আসা, আমার উল্লেখযোগ্য একটা কারণ যে আমার পক্ষে এক নম্বর স্যুটকোট পরা সম্ভব না, খুবই এক্সপেন্সিভ পোশাক, কয়েকবার কিনতে গিয়ে ধরা খাইছি, এবং এইটা ছেলেদের পরা মনে আমার জন্য পরা সবচেয়ে সহজ। এর সাথে পয়লা বৈশাখের কোনো সম্পর্ক নাই, যে কোনো দাওয়াত পুলেই পাঞ্জাবিটা গায়ে দিয়ে চলে যায়, সবচেয়ে সহজ। আচ্ছা, এর সাথে বাঙালি হবার কোনো না, আলাদা করে পাঞ্জাবি তো বাঙালি পোশাকও না, এটা তো বাঙালি পোশাক বললে তো আসলে পাঞ্জাবি তো বাঙালি পোশাকও না। মানে সাইমন মাথা নাড়ছিলেন, মানে না, একমত হয়ে নাকি দ্বিমত পোষণ করে? না না, একমত হই, কারণ এই যে মুনিম আসলে যেটা মিন করতে যাচ্ছেন যে নগর সভ্যতায় এসে আজকে পাঞ্জাবি পড়তে হবে, এই যে হিড়িকটা বা এইটার মধ্যে কিন্তু সেলিব্রেশনটা ঠিক আছে। আমি আরেকটু আগে থেকে যে মানে লোকজ উৎসবকে যে আমরা একটু কাস্টমাইজ করে নিচ্ছি এবং নিজেদের মতো করে উৎসবটা পালন করছি, সেটা কিরকম? না, নিজেদের মতো করে উৎসব পালন করায় কিন্তু আত্মীকৃত মানে নিজেদের মতো পালন করার মধ্যে কিন্তু কোনো দ্বিমত নাই। এখন নিজেদের মতো পালন করতে গিয়ে আমরা যেটা দেখছি যে আমরা, আপনি 90-এর দশকের কথা বলেন, 90-এর দশকে কিন্তু এই কালচারটা তৈরি হয়েছে একরকম, যে মানুষ সেলিব্রেট করছে, মানুষ গিয়ে 88-89-তে প্রথম মঙ্গল শোভাযাত্রা হলো, তারপরে আপনার মঙ্গল শোভাযাত্রা পরবর্তীতে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে মানুষের একটা অন্যরকম আকরে পরিণত হলো। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা আসলে নিজেদের মতো করে কাস্টমাইজ করেই নিয়েছি। এটা কিন্তু এমন না যে গত 50 বছর ধরে হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, কিন্তু এখন এই মুহূর্তে যে বিস্ফোরণের সাথে যে কালচারটা যোগ হচ্ছে সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলছিলাম। আমরা কিন্তু মানে নগরে থাকবো, আমরা নগর সভ্যতা মানে সংস্কৃতি নিয়ে মানে আমরা মানে সাথে অ্যালাইন করব না, এটা কিন্তু না বিষয়টা। কিন্তু অ্যালাইন করতে গিয়ে আপনি যদি এখন দেখেন যে আমরা যেইভাবে মানে পুরো শাহবাগ চত্বর জুড়ে, পুরো গানের আসর জুড়ে আমরা যে উৎসবটা করছি, এটাকে আসলে আমাদের নিজেদের, হ্যাঁ সেলিব্রেশনের বাইরে আমি বলছি, এটাকে আসলে আমাদের নিজেদেরকে কতটুকু মানে ধারণ করছি আমরা, এটা এই জায়গাটাই কিন্তু আমার একটা শঙ্কা আছে। বাউলের কথা বলছিলেন মুনিম, বাউল জিনিসটা আমাদের এখানে তো পুরো এখন বাউলিয়ানা ব্যাপারটাই তো নাই। বাউল তো আসলে গানটা তো একটা এক্সপ্রেশন, একটা আউল বাউলের, হ্যাঁ আউলিয়া বাউলিয়ার এই ব্যাপারটাই তো এখানে আসেনি। তো এটা এখানে নগরে যখন নববর্ষ এসছে তখন কিন্তু আসলে মানে নগরের একটা স্ট্রাকচার নিয়ে এসছে। এটা কিন্তু এমন না যে আমি বলছি যে লোকজ বা গ্রামের ফর্মটাই থাকতে হবে। আমার অবশ্য মানে আমি এই ব্যাপারটা নিয়ে আরো একটু কথা বলতে চাই, এই কারণে যে সুদীপ চক্রবর্তী একটু বলবেন কিনা যে ধরেন আমার বাউল গান গাইতে হলে, বাউল গান ভালো লাগতে হলে, বাউলের আচার, বাউলের যে আদর্শিক দিক, সেটাই কি আমাকে ফলো করতে হবে, না আমি শুধু গান হিসাবেও সেটা উপভোগ করতে পারবো? নিশ্চয়ই, সেটা তো অবশ্যই, সেটা তো মানে সাইমন যেটা বলছিলেন যে বাউলিয়ানাটাই নাই, বাউলিয়ানাটা না থাকলে নাই, অসুবিধা নেই। আপনাকে আমি উদাহরণ দিতে চাই। আমার সেলিব্রেট করার ক্ষেত্রে কিন্তু আমি বলিনি, আমি কিন্তু বলছি যে আমাকে বাউল গান শুনতে গেলে বা সেলিব্রেট করতে গেলে যে সেটার জন্য আমাকে বাউল হতে হবে সেই কথা কিন্তু আমি বলছি না। বা যে বাউল গান গাচ্ছে তাকেও এটা ধারণ করতে হবে না, সেইটা গান হিসেবে রেপ্লিকেট করতে পারবে না? না, অবশ্যই পারবে, কিন্তু এখন অনেকে বাউল শিল্পী আছেন যারা বাউল গান তারা কিন্তু সেইভাবে সেই অর্থে কিন্তু বাউলের জীবন চর্চা করেন না। এটা কিন্তু আজকে থেকে শুরু হয়নি, এটা অনেকদিন থেকে আমি সেই কথাই বলছিলাম। কিন্তু আমাদের এখানে এখন মানে খুবই যে টোটাল যে উৎসবটাকে ঘিরে সুদীপ যেটা বলছেন পুরো একদম তার মানে ঘরে প্রতি বছর একটা জীবনাচরণের অংশ হিসেবে আসছে, সেই জায়গাটা আমাদের এখন নগর সভ্যতা আমরা যে সেলিব্রেটটা করছি নববর্ষ, সেটা আমাদের কতটুকু জীবনাচরণের অংশ হিসেবে আমরা জীবনাচরণ হিসেবে নিলাম না, উৎসব হিসেবে নিলাম, সমস্যাটা কি?
না, উৎসব তো জীবনের অংশই, আচরণের না, অংশ। মানে আমি জীবন আচরণ হিসেবে আমি যদি একদম সভ্যতার কাছে লাল ফিরে খাতা, যাই, সাদা খাতায় যা কিছু লেখা আছে সেইটা সরাসরি না বলে আমি আমার মতো আমি করে সভ্যতার বললাম, কাছে ফিরে গেলেই আমি এটার উত্তরটা পেয়ে যাই আসলে, যে সভ্যতা বলছিল এটাই আমি মনে করি এইরকম। মানে আপনি যেটা প্রথম প্রশ্ন উত্থাপন করছিলেন যে আসলে আমরা বয়স হয়ে যাওয়ার কারণে কি এইভাবে দেখছি, নাকি যারা নতুন তরুণ যারা আসছে তারা কি কিভাবে দেখছে, তো উত্তরটা সভ্যতা যেটা দিয়ে দিয়েছিল যে আসলে আমি এইভাবেই দেখি। আমি মনে করি যে গেলে একটা হাত পাকা পাবো, বা গেলে আমি এরকম একটা স্পন্সর যুক্ত কিছু পাবো, এটা বলছিল। কিন্তু আপনার কথাটার যেটা আগে একটু প্রশ্ন করছিলেন বাউল প্রসঙ্গে, যে বাউল গান গাইতে গেলে বা বাউলের জীবন আচরণ আমি যদি কোনো রেপ্লিকা করি বা আমি যদি থিয়েট্রিক্যালি প্রকাশ করি, তাহলে আমাকে সেটা হতে হবে কিনা। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। আমি গত 2010-এ একটা কাজ করেছি, নাটকের ডিরেকশন দিয়েছিলাম। এটা দেশে বিদেশে অনেকগুলো প্রদর্শনী হয়েছে, প্রায় 70টার মতো প্রদর্শনী হয়ে গেছে। মহাজনের নাও, এটা বাউল আব্দুল করিমের জীবন দর্শন এবং তার জীবনের সংকট ইত্যাদি নিয়ে। তো আমি প্রথমেই শব্দটা করলাম বাউল আব্দুল করিম। এটাকে নিয়ে কিন্তু নানা জনের অনেক প্রশ্ন আছে। অনেকে বলেন যে বাউল আব্দুল করিম কেন বাউল, তিনি তো তিনি জীবন সংসার পালন করেছেন, তার স্ত্রী ছিল, তার সন্তান ছিল, তিনি জীবনের সংসারের ভিতরে ছিলেন, তবে কেন বাউল? এখন বাউল তো পদ্মার এই পারে একরকম ওই পারে একরকম। বাউল তিনি জীবন আচরণ যেভাবে পালন করেছেন, বাউল বলতে যে বৈষ্ণবীয় ধারায় যেরকম বাউল সেটাই যে হতে হবে, আবার সুফিবাদ অনুসরণ করে যারা বাউল তারাও তো বাউল হতে পারেন। তো এইখানে প্রশ্নবিদ্ধ করে অনেকে সমালোচিত হয়েছেন। কিন্তু আমি এই নাটকটি উপস্থাপন করে নির্দেশনা দিয়েছিলাম এবং শাকুর মজিদ এই নাটকটি লিখেছিলেন। তো এখানে আমিও বাউল না, শাকুর মজিদও না, যারা অভিনয় করেছেন সুবচন নাট্য সংসদ ঢাকার, এখানে 33 জন অভিনয় করেছে, কেউই না। আমরা না না মানে পারফর্মিং আর্টের ক্ষেত্রে তো আপনার খেলোয়াড় হইতে হইলে, মানে খেলা নিয়ে লিখতে হলে তো আপনার খেলোয়াড় হইতে হবে না, রাইট। তো মানে ওইটাই আমি বলছিলাম, আপনার কথাটা না, অনুসরণ মানে করে আমি বলছিলাম। আমি একটু সিম্পলিক্যালি বলি। ধরেন কদিন পরে ব্যাপারটা এরকম হবে জানেন, যে আমাদের ধরেন মিউজিয়ামে গিয়ে বাঘ কি জিনিস দেখতে হবে, মানে একজন অ্যানথ্রোপোলজিস্ট এবং একজন স্কাল্পচার মিলে বাঘটাকে স্কাল্পচার বানায় রাখবে, আমরা গিয়ে পড়বো যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে থাকতো। কিন্তু পুরো ব্যাপারটাই যদি আমরা ভাবি যে আমরা শেষ পর্যন্ত সকল কিছু মিউজিয়ামে গিয়ে দেখবো, আমরা কোনো কিছুর সাথে আসলে এঙ্গেজড হব না, এবং কোনো কিছু কিভাবে শুরু হলো, কিভাবে মানে ফর্মটা কি, আকারটা কি, কোনো কিছু সম্পর্কে আমরা জানবো না। সেটার একটা জাস্ট উসিলা মাত্র ঢাকা শহরের টিভিতে কিংবা শাহবাগে গিয়া ওইটার একটা জাস্ট হাত পাখা দেখবো। যদি আমরা এতেই খুশি থাকি, তাহলে আমার মনে হয় এই বিষয় নিয়ে আলোচনা না করে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা। খুবই চমৎকার কথা বলেছেন, কিন্তু আমি এই প্রসঙ্গে বলতে চাই, আপনি এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, আমাদের অন্য প্রশ্নও আছে, কিন্তু আমি বলতে চাই যে যা কালের ধূপে টিকবে সেটাই তো কালজয়ী। আমরা সেটাকে বাড়তি অক্সিজেন দিয়ে কেন বাঁচায় রাখবো? আমরা এটা আপনার কাছে শুনবো। আমি একটু সভ্যতার কাছে, সভ্যতা গান আপনার কাছে কি আসলে? আমরা যদি যে ফরম্যাট আলোচনা করছিলাম সেই আমি ফরম্যাটে মনে মনে ওটাই ভাবছিলাম জি। যে বাউল হতে হলে কেন না, শুধু বাউলের বাউলের প্রসঙ্গে বেশভূষাই না, হতে হবে? আপনার কাছে ওটা তো গান জেনার, জি, তাই এটা না? তো জনরা, হ্যাঁ ঠিক আছে। যে গান গাবে তার সে যদি সেটার মানে প্রত্যেকটা জনারের একটা কিছু পার্টিকুলার থাকে যে এটা এরকম হতে হবে, এরকম হতে হবে, তাহলে আমরা বলতে পারি এটা ওরকম হয়েছে। তো সেরকম যদি হয় তাহলে সমস্যা কি? তার জামা কাপড় তো এখানে না, জামা কাপড়ের কথা এখানে আসলে বলা হচ্ছে না, আমি বাউল প্রসঙ্গে যাচ্ছি না। আমি আপনার কাছে আচ্ছা। জানতে চাইছি যে গান আপনার কাছে আসলে কি? যেটা ভালো লাগে সেটাই গান, যেটা ভালো লাগে, সুরে মানে তালে আছে, মনকে ছুঁয়েছে, ওটাই গান। সুরে তালে আছে, সেটা তো আবার একটা বড় জায়গা থাকলো। এখন আমরা অনেক মানে কথিত গান শুনি যা সুরেও থাকে না, তালেও থাকে না, শুধু থাকে যন্ত্রে। তো সেটাও গান হবে কিনা, মানে সেটা যদি মনকে ছোঁয় তাহলেই গান। আপনি যে একটু আগে বলেছিলেন যে কালের ধূপে যদি না টিকে কালজয়ী হবে না, সুতরাং সেটা টিকবে না। টিকবে না। আমি আপনার মানে হ্যাঁ, উত্তরের কাছে আমি অবশ্যই এটা মনে করি। আমি একটু দ্বিমত পোষণ করি। আমার কাছে মনে হয় এটা খুবই আপনি কিছু জিনিস বাঁচায় রাখতে চান কৃত্রিম না, ভাবে। বাঁচায় রাখছে না। আমার কাছে মনে হয় এটা এক ধরনের খুব ফ্যাসিস্ট ডায়ালগ, মানে ফিটেস্ট অফ দ্য সার্ভাইভাল। মানে এর সাথে তো ক্ষমতার সম্পর্ক আছে। মানে ইতিহাসটা তো তারাই লেখে যারা ইতিহাসে জয় হয়। ফেসিস্ট ডায়লগ, এই কথাটা বোধহয় সবচেয়ে বেশি ফেসিস্টরা ব্যবহার করছে আমার ধারণা। কারণ হচ্ছে যে আমি ফ্রান্স ফানো পড়তেছিলাম যে ফেসিস্ট ডায়লগ বা কোনো কিছুকে ফেসিবাদী বলাটা হচ্ছে সবচেয়ে বড় ফেসিবাদিতা। কারণ হচ্ছে যে এটা কনটেক্সচুয়ালি বোঝাটা ইম্পর্টেন্ট। আমরা এটা আলোচনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং শোনাচ্ছে, কিন্তু আসলে কিন্তু পয়েন্টটা কিন্তু আপনি ডিনাই করতে পারবেন না, যেটার সাথে ক্ষমতার একটা প্রচন্ড আমি কোনো কিছু মানে ওই জায়গাটা একটু খেয়াল করতে হবে। যাইতেছি যে মনে আপনি মনে করতেছেন যে ধরেন আজকের থেকে যদি আমরা বাউল গানটা আমাদের ভালো লাগে না, তবু আমরা যখন বাউল গানের প্রসঙ্গে একদম বলছি। আপনি কোন প্রসঙ্গে? আমি ইন জেনারেল বলছি যেটা কালের ধূপে টিকবে, হ্যাঁ, সেটাই আসলে মূল জিনিস, এবং যা টিকবে না সব সরে পড়ে যাবে। আমি মূলের দিকে যাইতেই চাই না, মূলের দিকে যাওয়াটা একটা মুশকিলের ব্যাপার আছে। আমি বলতে চাই যে মানব সভ্যতার বয়স যদি 5 লাখ বছর হয়, মানুষের কাছে যা ভালো লাগে সেটা যত দীর্ঘদিন ধরে ভালো লাগে তাই টিকে থাকা উচিত। কোনো কিছু সেটা জাদুঘরে নিয়েও টিকে থাকা উচিত না, কোনো কিছু জোর করেও টিকে রাখা উচিত না। আমি জোর করে টিকে রাখা উচিত কিনা সেটা বলা কঠিন, কিন্তু আমি এটা মনে করি, আমি
মানে অ্যাজ এ আর্টিস্ট আমার কাছে মনে হয় যে জিনিসগুলোকে আমি সেন্সিবল মনে করি, যে জিনিসগুলো আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, এবং যেই জিনিসগুলোর সাথে আমি মনে করি, যেমন আমি খুব ছোট্ট করে সহজ করে বলি, যেমন ধরেন যে আমাদের এই অঞ্চলে শিল্পের কোনো ইতিহাস নাই, শিল্পের পুরো ইতিহাসটাই পাশ্চাত্যের। এখন আপনি একটা প্যারিস থেকে, একটা লন্ডন থেকে একটা আর্ট হিস্ট্রির বই নিয়ে আসলেন, আর্ট হিস্ট্রির বইতে আফ্রিকার হার্টের এতটুকু একটা ট্রাইবাল পার্ট আছে, আর আমাদের দিকে তো আর্টই নাই, চৈনিক কিছু সভ্যতা আছে। এখন তো আমরা ধরেন বলতে পারি যে এখন তো আর্টই হয় নাই, সকল আর্ট তো ওই জায়গায় হয়েছে, বলাটা ডিফিকাল্ট না? এখন আমার আর্টিস্ট হিসেবে কি কাজ, আমি যদি আলোকচিত্রী হিসেবে দেখি, আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ কাজ যে বাংলাদেশের আলোকচিত্রের ইতিহাসটা লেখা, এবং এমনভাবে লেখা এবং এমনভাবে জিনিসটাকে প্লেস করা, সেটা যেন কালকে আমি লন্ডন যাই, প্যারিস যাই, আমি নিউ ইয়র্ক যাই, আমি গুগনহেইম মিউজিয়ামে যাই, মমাতে যাই, বাংলাদেশের আর্ট যেন সেখানে কন্টেক্সচুয়ালি প্রেজেন্ট হয়, এবং এটা নিয়ে আমার জন্য ক্রমান্বয়ে আমার ফাইট করতে হয়। আপনার কথা থেকে আসি, আপনি বলছিলেন যে যদি না থাকে তারপর আপনি এটা লিখবেন, না থাকলে তো অবশ্যই লিখবো। না থাকলে কেমনে লিখবেন? মানে না থাকলে মানে কি, মানে ডেফিনেটলি মানে জিনিসটা লেখা না আছে, থাকলে। লেখা না থাকলে মানে হ্যাঁ। জিনিসটা আছে কিন্তু লেখা নাই, সেটাই ও পাওয়ার আচ্ছা। সাথে সম্পর্কটা সেটাই সেখানে, পাওয়ার সাথে সম্পর্ক পাওয়ার কিন্তু। সাথে সম্পর্কটা সেখানে, লিখছে কে, হ্যাঁ? ইতিহাসটা লিখছে কে, লিখছে আর্ট কে? হিস্ট্রিটা লিখছে কে, যে ওইটা প্রডিউস করছে। ইতিহাস লেখা তো সবসময় পাওয়ারের সাথে সম্পর্কিত, পাওয়ারহীনরা তো কোনোদিন ইতিহাস লেখে নাই। আমরা এটা বিরোধী ফিরে আসছি এবং এই সেই সম্পর্কে। খালিদ ভাই, হ্যাঁ? ইতিহাসের আগে একটা কথা আছে, মোনামি ইউসুফ ভাই যেটা বললেন যে যেটা লিখবেন এবং সেটা আপনি প্যারিস লুভ মিউজিয়ামে যাবেন বা আপনি ব্রিটিশ আমরা মিউজিয়ামে একটা- যাবেন বা এটাতে যাবেন ওটাতে যাবেন, কিন্তু পাবেন বা পাবেন কিনা সেটাও তো নির্ভর করে আপনার এই পাওয়ার রিলেশনের উপরে। মানে এখানে লিখে যে ওখানে গিয়ে পৌঁছাতে পারবো বা ওইখানে যে আমি রিপ্রেজেন্ট করতে পারবো এবং সেটা 100 বছর টিকে থাকবে আমার এই লেখাটা, আমার এই ইতিহাসটা, সেটাও তো মানে প্রশ্নবিদ্ধ। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, এই জায়গা থেকে আবার কথা বলবো অতিথিদের সঙ্গে। ফিরলাম আজকের বাংলাদেশে সভ্যতা। এখানে আমরা আলোচনা করছি, আমাদের তিনজন নির্মাতা আছেন এখানে। জি। এদের কার সাথে আপনি কাজ করতে পারবেন বলে মনে হয়, বা কাজ করার ক্ষেত্রে আপনার উৎসাহ রয়েছে বলে আপনার মনে হচ্ছে? আমি বলি, আমি ওনার কাজ দেখিনি। মুনিম ওয়াসিফের কাজ আপনি দেখেন না, নাই? আমি ভাবছিলাম ওনাকে চেনা চেনা লাগে, অনেক কথা দেখেছি, আচ্ছা উনি শুনতে কি পাওয়া বানিয়েছে, যেটা আমি দেখেছি গিয়ে, জি। আমার খুব ভালো লেগেছে। আচ্ছা। আর উনি আমাদের স্যার, হ্যাঁ। ওনার সাথে আমি অলরেডি একটা কাজ করেছি। আচ্ছা, তাহলে মানে সুদীপ চক্রবর্তীর সাথে আপনি কাজ করেছেন, কামাল আহমেদ সাইমনের সঙ্গে আপনি কাজ করতে চান, কাজ হ্যাঁ, করতে আমি পারবেন কেন বলে মনে চাবো হয়? না, আমি মিউজিক করতে চাই, আমি আচ্ছা, জায়গা পেলে মিউজিক আচ্ছা, করতে চাই। আচ্ছা, আমি আবার কামাল আহমেদ সাইমন আপনার কথায় আসি, যে আপনি বিরতির সময় আমাদের বলছিলেন যে আলোচনাটা কিছুটা পিউরিটান দিকে যাচ্ছে কিনা সে ব্যাপারে আপনার একটু মন্তব্য করার আছে, আপনি কি বলবেন সেটা আমাদের দর্শকদের সামনে? হ্যাঁ, ব্যাপারটা এরকম না যে আমরা পিউরিস্ট হওয়ার কথা বলছি। আচ্ছা। আমি যখন একটা নগর সংস্কৃতি বা আমার আজকের সেলিব্রেশন নিয়ে যখন আলোচনাটা করছি, ব্যাপারটা এরকম না যে আমরা কোনো একটা জায়গা থেকে দাঁড়িয়ে একটা সংজ্ঞায়িত করার চেষ্টা করছি যে দিস ইজ হোয়াট ইজ রাইট অর দিস ইজ হোয়াট ইজ রং। এই জায়গাটা থেকে মোটেও কথা বলছি না। আমি বলছি যে কোনো লোক সংস্কৃতি বলি, নগর সংস্কৃতি বলি, তার একটা স্বতঃস্ফূর্ত, তার একটা প্রস্তাবনা থাকে, তার একটা গড়ে ওঠার একটা সময় থাকে, তার একটা ডেলিভারি দেওয়ার একটা প্যাটার্ন থাকে। সেটা যখন মুনিম চিলমারির কথা বলছেন তখন একভাবে হবে, সেটা যখন সুদীপ তার বাড়ির কথা বলছেন সেটা আরেকভাবে হবে, ঢাকায় যখন হবে তা আরেকভাবে হবে। আমি এখন যেটা নিয়ে শঙ্কিত বোধ করছি সেই জায়গাটা হচ্ছে যে আমি এখন যে ডেলিভারিটা দেখছি সেলিব্রেশনের, এই জায়গাটা আমি ঠিক শিওর না যে এটা কতটুকু সাবস্টেন্সিয়াল, কতটুকু স্পন্টিনিয়াস। আমি একটা ছোট্ট পয়েন্ট আমি সভ্যতার কথা থেকে ধরতে চাই। সভ্যতা একটু আগে বলছিলেন যে যেটা তালে সুরে আছে এবং যেটা প্রাণ ছুঁয়ে যায় সেটাই সঙ্গীত। এই পর্যন্ত আমিও কিন্তু মোটামুটি মানে 100% একমত। কিন্তু যদি আমি এখন শুনি যে সেটা আমি গাইছি না, সেটা একটা যন্ত্রে তৈরি করা হচ্ছে এবং সেটা টোটালটাই আর্টিফিশিয়াল, সেটা তালে সুরে আসলে আমার মানে আপনার একটা কাছে খারাপ লাগবে? না, খারাপের কথা বলছি না, আমি কিন্তু আবার আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যখন একটা সংস্কৃতির কথা বলছি সেটা যদি আর্টিফিশিয়ালি ইমপ্ল্যান্টেড হয়, আমি গানে ব্যাক করব না, আমি জাস্ট ওই রিলেভেন্সটা রাখতে চাচ্ছি যে সেটা যদি আর্টিফিশিয়ালি ইমপ্ল্যান্টেড হয় তাহলে সেটা আসলে সংস্কৃতি কিনা। আর্টিফিশিয়াল শব্দটা নিয়ে আমরা একটু আলাদা আলোচনা করতে পারি। তারপরে আমরা science জি, fiction শব্দটা কিছু বইয়ে বলবেন? চলে যাব। হ্যাঁ, না, সায়েন্স ফিকশন বইয়ে চলে যাওয়ার কথা না, যে যা কিছু এখন হিউম্যান ডিসকোর্সে আর্টিফিশিয়াল বলে আলোচনা করা হয় সেটা তো আসলে হিউম্যান ইন্টেলিজেন্সেরই এক্সটেন্ডেড রূপ। Exactly. সেটাকে আর্টিফিশিয়াল বলে দূরে করে রাখারই কি আমাদের খুব দরকার আছে কিনা? আমি একটু সুদীপ চক্রবর্তী আপনার কাছে যেতে চাবো যে আপনি কামাল আহমেদ সাইমন একটা
জায়গা থেকে ব্যাপারটা বললেন যে যখন এটা আরোপ করা হয়, আরোপিত, উনি পিউরিটান না হলেও আরোপিত কোনো কিছু পছন্দ করছেন না। আমার প্রশ্নটা হচ্ছে যে এই আরোপ বা এই স্বতঃস্ফূর্ততার অভাব, এই প্রশ্নটা আসছে কোত্থেকে? প্রশ্নটা শুধু আসলে মানে কেউ কেউ হাত পাখা বা খাবার পানি বা কোনো লোগো সরবরাহ করছে, এটা সেটা আসলে একটা সাইকোলজিক্যাল বিষয়, মানে প্র্যাকটিক্যাল বিষয়ের সাথে একদম মানে মনস্তত্ত্ব খুবই যুক্ত, যে আমরা বাস্তবে যা দেখতে পাচ্ছি তার সাথে আমার মনস্তাত্ত্বিকভাবে আমি তার সাথে যুক্ত হচ্ছি কতটুকু, সাবজেক্ট পজিশন থেকে, আমার অবস্থান থেকে। আমরা একভাবে বেড়ে উঠেছি এবং একভাবে মানে সংস্কৃতির একটি বিশেষ এক একজন এক একটা শাখার সাথে যুক্ত, এবং যেভাবে গভীরভাবে যেগুলো আমরা অধ্যয়ন করছি বা অধ্যয়ন করার চেষ্টা করছি বা যেগুলো শিখছি, শিখে দেখছি যে আসলে আমরা যে পৃথিবীটা আকাঙ্ক্ষা করি সেই পৃথিবীটা এটা নয়, বা এটার একটু ভিন্ন রকমের রূপ। তখন মনস্তাত্ত্বিক জায়গা থেকে এটাকে গ্রহণ করতে গিয়ে এই প্রশ্নগুলো উদ্রেক হয়, আর তখনই মনে হয় যে আর্টিফিশিয়াল, তখনই আমরা ওইটাকে হিউম্যান। একটু মনে মহাসিনকে ধার করি। আপনি যে মনের আকাঙ্ক্ষা বা আমার আকাঙ্ক্ষা বলছে, সেই আমিটা কে? সুদীপ চক্রবর্তী? ওই সাবজেক্ট পজিশন, না, ওই সাবজেক্ট পজিশনে মানে সবার কথা আমার তো আপনার জানার কথা না, মানে আপনি আপনার কথা বলছেন। আমার কথা বলছি। আচ্ছা, আপনার কথা বললে সেটা ঠিক আছে, যে আপনার কাছে সেই ডাউটটা হচ্ছে। মনে হয় আপনার ডাউটের জায়গাটা কিন্তু আরেকটু অনেক বেশি গভীর বলে মনে হয়। আপনার মাথা নাড়ানো, মুচকি মুচকি হাসা, সেসব দেখে না আপনার এত সন্দেহ কেন হচ্ছে না, আমার যে একদমই যে সন্দেহ যে নেই। এটার মধ্যে স্বতঃস্ফূর্ততার? কারণ আমি খুব সহজ করে অন্য যেটা, আমি একটু কালচার মালচার বাদ দিয়ে সহজ করে বলি। জি। ভাই আসলে ধরেন আমাদের এখানে তো বাসে করে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় না। ধরেন আমাদের এখানে তো রাস্তায় এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটা যায় না। ধরেন আমাদের এখানে তো একটা বাসে একটা বয়স্ক মহিলা উঠলে একটা ইয়াং ছেলে, মানে ও যে সিটটা ছাড়বে ওর ওই পজিশনই নাই। তো যেখানে যেই নগরের সংস্কৃতিটা এমন, যেই নগরে একটা সিএনজি পেতে টাকার লোভ, পুলিশের লোভ ছাড়া একটা সিএনজি পাওয়া যায় না, সেই নগরের সংস্কৃতি নিয়ে আমার মনে হয় ওই বেসিক লাইফটা নিয়ে কথা বলা অনেক জরুরি। ধরেন আমি আজকে যদি ব্যাচেলার থাকি, আমার কাছে টাকা থাকলেও আমাকে কেউ বাসা ভাড়া দেয় না, বলে আপনি বিয়া করেন তারপরে বাসা ভাড়া দিব। হ্যাঁ, মানে এটাই তো আমার নগরের সংস্কৃতি। আরে যদি আরো অন্য জায়গা থেকে বলি, ধরেন মানে ধরেন পয়লা বৈশাখটাকে নিয়ে তো আসলে মানে আমার ধারণা আরো অনেক অন্য আলোচনা করা, মানে আমার মনে হয় করা দরকার। মানে পয়লা বৈশাখের সাথে তো আসলে ধরেন এটার সাথে আসলে মুসলিম কালচারের কিভাবে সম্পর্ক, হিন্দু কালচারের কিভাবে সম্পর্ক, আর আমাদের বাঙালি কোট আনকোট যেভাবে বলছি সেটার কি সম্পর্ক, মানে একটা গ্রামের সাধারণ কৃষকের সাথে কিভাবে অ্যাফিলিয়েটেড হয়, ঢাকা শহরের আমি মুনেম বাসিফ আপনি কিভাবে অ্যাফিলিয়েটেড হই, আর একজন পার্টিকুলার শ্রমিক কিভাবে অ্যাফিলিয়েটেড হয়, অনেকগুলো পার্সপেক্টিভ আছে, মানে জেনারেলাইজ করা খুব ডিফিকাল্ট। আমি সেই জায়গা থেকে এখানে একটু অ্যাড করতে চাই, সেটা পয়লা বৈশাখ, আমি যে জায়গাটা থেকে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পয়লা বৈশাখের ডেলিভারিটা কি, হোয়াট ইজ পয়লা বৈশাখ। আচ্ছা। পয়লা বৈশাখ জিনিসটা কি? উনি যেটা বললেন যে কোট আনকোট বাঙালি বা মুসলিম বা হিন্দু অরিজিন, পয়লা বৈশাখের তার নিজস্ব যে ডেলিভারিটা, সেটাই সেলিব্রেশনে কতটুকু পাচ্ছি আমি। আচ্ছা, পয়লা বৈশাখের ডেলিভারিটা কি আপনার কাছে? পয়লা বৈশাখের যদি অরিজিনটা দেখি, লোক সংস্কৃতির জায়গা থেকেও যদি তার প্র্যাকটিসটার দিকে দেখি, তাহলে কিন্তু আমি দেখবো পয়লা বৈশাখ একটা সার্বজনীন, যেটা উনি উৎসবের কথা বললেন, সেটা কিন্তু এক ধরনের অন্যরকম আমাকে একটা না, সেইটা সেই সেটা জায়গাটার প্র্যাকটিসটা কিন্তু আমরা করি না। আমি আপনার কাছে একটা অন্য প্রশ্ন করতে চাইছিলাম, যেটি মুনে মহাসিব বলছেন যে এই নগরে সিএনজি একটা ভাড়া পেতে হলে পুলিশের ভয় দেখাতে হয়, বা বাসা ভাড়ার ক্ষেত্রে রাস্তায় হাঁটা যায় না। আপনার কাছে কি মনে হয় না যে আসলে এইটা ঢাকা শহরের বা এই নগরের একটা খণ্ডিত রূপ? ঢাকা শহরের মধ্যে অনেকগুলো ঢাকা বাস করে। ঢাকার মধ্যে অবশ্যই, মানে ঢাকার মধ্যে আমরা এটা একটা ঢাকা, এই ঢাকার মধ্যে আবার মুনে মহাসিব পুরান ঢাকায় গিয়ে ছবি তোলে, একটা কুয়ার পাড়ের জীবন তুলে নিয়ে আসে, যেটা আবার ফ্রান্সে অনেক বড় পুরস্কার পায়। মানে এটা তো একটা ঢাকা দিয়ে তো এটা আসলে, বা কামার আহমেদ সাইমনের একটি শুনতে কি পাওয়া হয়, সুধীর চক্রবর্তীর নাটক তনুশ্রী পায়, সভ্যতা ভবিষ্যতে নিশ্চয়ই আরো অনেক বড় বড় পুরস্কার পাবে। মনে হয় না এখন আমরা কিন্তু আসলে কি করছি, আমরা এই ঢাকার মধ্যে থেকেই কিন্তু আমরা আমাদের নিজেদের নিউক্লিয়াসের মধ্যে নিজেদের ঢাকাটা ঘুরছি। মানে আপনার ফোন নাম্বারে যে কয়টা নাম, সেটাই কিন্তু আপনার ঢাকা। এক্স্যাক্টলি, আপনার নাম্বারটা কিন্তু সেটাই কিন্তু আপনার ঢাকা। আপনার ঢাকা কিন্তু আমরা যে ঢাকাটা নিয়ে কথা বলছি এটা কিন্তু না। সেই জায়গাটা কিন্তু আমরা নিজেদের একটা কুয়োর ভিতর কিন্তু নিজেরা বাস করছি। আমার অবশ্য পেশাগত কারণে আমার আপন ঢাকার বাইরে অনেক বড় ঢাকাগুলিও দেখতে হয়, সেগুলি নিয়ে কথা বলবো। আরেকটা বিরতিতে ফিরছি আপনাদের কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। পয়লা বৈশাখে মানে খুবই একটু কুটতর্কের মধ্যে আমরা এতক্ষণ ইয়েতে ছিলাম। যাই হোক, আমি মুনে মহাসিফ আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার চোখে বা আপনি আসলে উৎসব কেমন দেখতে চান?
আমাদের উৎসব বা বাংলার উৎসব, বাংলাদেশের উৎসব, আমি বাঙালির উৎসব? ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে বলি। আমার অনেক প্রিয় একটা জায়গা হচ্ছে মানিকগঞ্জের গড়পাড়ায় মহরম হয়। সে মহরমটা ঢাকার থেকে একদম অন্যরকম, এবং সেই মহরমে যারা মাতম করে বেশিরভাগ মানুষেরই বয়স 50-এর উপরে, এবং সেই মহরমটার সাথে না তাদের একটা অন্যরকম আত্মিক সম্পর্ক আছে। ঢাকা থেকে লোক যায়, নানান জায়গা থেকে লোক যায়, সেটা সমস্যা না, কিন্তু ওই জায়গাটায় গেলে না মানে একটা এক্স্যাক্টলি কি শব্দের ব্যবহার করা উচিত, একটা অন্য ধরনের ট্রান্স, একটা মানে 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 একদম কলিজাও ঠিক না, মনে হয় যে পেটের ভিতরের কোনো একটা জায়গা থেকে কিছু একটা হয়, মানে কি হয় সেটা আমি ভালো এক্সপ্লেন করতে পারবো না, আমার বন্ধু সাইমন জাকারিয়া কিংবা পাওয়াল ভট্ট পারবে, কিন্তু আমার গেলে 5 মিনিট থমকা একটু জিনিসটা বোঝার চেষ্টা করতে হয়, সেই জায়গাটা আমি কানেক্ট করতে পারি। আমার ঢাকা শহরে পয়লা বৈশাখেও মানে খুব খারাপ জিনিস তা বলবো না, মনে হচ্ছে সবাই খুব নেগেটিভ কথা বলতেছে, কিন্তু একটু না একটু হাঁটতে পারলে, একটু বসতে পারলে, একটু দুটো বন্ধুর সাথে কথা বলতে পারলে ভালো লাগতো, এই আমার চাহিদা বেশি না। সাইমন? না, মহরমের কথা একটা স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় আমার সময় মানে আমি পুরনো ঢাকায় বড় হয়েছি। পুরনো ঢাকায় মহরমের যে আপনি যেটা বললেন যে আত্মিকতা, পার্টিসিপেটরি যে ব্যাপারটা, এইটা কিন্তু আমাদের মোটামুটি মানে আমার কাছে সেলিব্রেশন হওয়া উচিত আসলে পার্টিসিপেটরি। মানে আমি যখন একটা ছোটবেলার মহরমের কথা মনে পড়ি, তখন সেটার শরবত কিন্তু আমার কাছে এখনো অমৃত, সেটা শরবতের স্মৃতি কিন্তু আমাকে এখনো তাড়ায়। আমি যেটা চাই যে একটা সেলিব্রেশন, সেটা যখন একটা ভ্যালেন্টাইন্স ডে হবে আর একটা পয়লা বৈশাখ হবে, দুইটার চরিত্রগত পার্থক্যটা আমি রিড করতে চাই, এবং সেটা ডেলিভারির জায়গায় আমরা যখন নিজেরা পার্টিসিপেট করি সেই জায়গাটা আমি সেটা কানেক্ট করতে চাই, যে আমি যাতে এমন না হয় যে এটা কি একটা ভ্যালেন্টাইন্স ডে মবে গেলাম নাকি পয়লা বৈশাখে মবে গেলাম, দুটো আমি বুঝতেই পারলাম না, এরকম যাতে না হয়। মানে দুইটার আলাদা চরিত্র থাকে, আলাদা আলাদা ডেলিভারি, তার নিজস্ব একটা চরিত্র, তার একটা ক্যারেক্টার, তার একটা কানেক্টিভিটি, যেটা উনি বলছিলেন যে আমি একটা মানে অতি মানবিক একটা স্তরে পৌঁছে যাই, একটা সেলিব্রেট করি। যখন আমি সুদীপের কাছে শুনছি যে ওনার মা কালকে ওখানে আম পাতা লাগাবেন, তখন কিন্তু আমার লোম শিউরে উঠছে, আমি কিন্তু ফিল করতে পারছি যে এটা একদম আত্মার টানে একটা জিনিস, এটা স্পিরিচুয়াল একটা জায়গা। আমার মনে আছে আমি স্থাপত্যে পড়াশোনা করার সময় আমরা কালকে দেখলাম, মানে এবারও নতুন যারা এখন পড়াশোনা করছে ওরা করেছে, সারা রাত ধরে আমরা বিভিন্ন জিনিসপত্র বানাতাম। এটার সাথে কিন্তু কারোর সাথে এমন না যে মুঘল শোভাযাত্রার মতো করে একটা কিছু বানানো বা ওটার মতো করে আলপনা করা, তা না, কিন্তু সারা রাত ধরে বিল্ডিং এর প্লিন্থের নিচে কিন্তু আমরা বিভিন্ন অদ্ভুত সব কায়দা করতাম। এই যে একটা পার্টিসিপেটরি জায়গাটা, এই জায়গাটা আমি চাই যে সেলিব্রেশনে ফেরত আসুক। সুদীপ চক্রবর্তী? আসলে আমি একেবারেই একমত, নতুন করে কিছু বলার নেই। আমি কালকে শুধু এটা খেয়াল করছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের ছেলেরা মেয়েরা সবাই মিলে সারা রাত ওরা আলপনা নিজেরা করেছে রাস্তায়, তারপর নাটমণ্ডল যেটা আমাদের যেখানে ল্যাব ওয়ার্ক হয় আসলে অভিনয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরেই গ্রন্থাগারের পিছনে, ওইখানে ওরা ছোটখাটো একটা মঞ্চ করেছে, নিজেরা সারা রাত পেরেক ঠুকে সব কাজ করছিল, এবং সব মিলে যেন এটা মনে হচ্ছিল যে আজকের দিনটি এরা পালন করবে, কালকে সারা রাত না ঘুমিয়ে, না তারা কোনো রকমের রেস্ট নেই, সবার কাছে কাছে গিয়ে আমাদের কাছে টাকা চাচ্ছিল, এটা চাচ্ছিল, নিজেরা গিয়ে জিনিসপত্র কিনছিল, সবকিছু যেন মনে হচ্ছিল ওরা করছে। মানে আমি এটাই বলছিলাম, প্রাণের স্পন্দন, প্রাণের ছোঁয়া, মানে ওইখানে আমি ভিন্ন কিছু বলতে চাইনি। এই অংশীদারিত্বটা আসলে যেন স্বচ্ছ হয় এবং যদি সহজ হয়, এবং যে অংশীদারিত্বের মধ্যে যদি যেভাবে আমার মা আম পাতা লাগাবেন আমি যখন বলছিলাম, তখন ওনার যে স্পর্শটা হচ্ছিল স্পিরিচুয়াল কানেকশন, যেটা তিনি বলছিলেন যে মাতমের ওই পর্যায়ে যাবার পরে মানিকগঞ্জে যে একটা কানেকশন অনুভব করেন, যে অংশগ্রহণ অনুভব করেন, সেটা আসলে ওই স্পিরিচুয়াল কানেকশন। ওই কানেকশনটা আসলে আমাদের এখানে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতেই কমে যাচ্ছে, যেটা আসলে প্রথমে আমরা বাণিজ্য শব্দ দিয়ে আসলে কোনো নেগেটিভ কিছু তৈরি করতে চাচ্ছিলাম না। ওই আসলে এই আত্মিক যোগাযোগটা, এটা যদি আমরা জানি না কিভাবে বাড়বে, এটা কোনো নির্দিষ্ট কোনো রূপ নেই, রেখা নেই, কিন্তু এইটা যদি বাড়ে আমার মনে হয় যে কোনো উৎসবই আরো প্রাণবন্ত হয়। যে কোনো উৎসব বাণিজ্যটাকে কিন্তু খারাপ অর্থে আমরা না, কেউ বলছিলাম না। সেটাই। মানে বাণিজ্য যখন একটা আমরা জায়গায় একমত আসে না, এখানে, হ্যাঁ। এসে না কেমন যেন মেগালোমানিয়াকের মতো পুরো জিনিসটা নিয়ে নেয়। সেইটার সেটার সাথে লড়াই করার হ্যারল্ড ক্ষমতাটা পিন্টারের মানে সে সেইটা। ওটা জাস্ট আমরা গাইড করে দেয় আর কি। একেবারে ব্রিটিশ নোবেল লরিয়েট হ্যারল্ড পিন্টার আছেন। হ্যারল্ড পিন্টারের একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে উনি বার্থডে পার্টি একটা নাটক লিখেছেন, যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো ওই নাটকে দেখিয়েছিলেন যে আসলে একটি ঘরের মধ্যে একটা পরিবার থাকে, ওইখানে একটা লোক আসে বেড়াতে, থাকতে আসে, তারপর ওই লোকটাকে কেন্দ্র করে আরেকটা লোক ওকে নিতে এসে ওই পুরো বাড়িটা ওরা অধিগ্রহণ করে ফেলে। ওই বাড়িটা যে একজন বৃদ্ধা ছিলেন, ওদের আর বাড়ির সেটা থাকে না, ওরা হয়ে যান পরজীবী। আমি একটু সভ্যতার কাছে আসি। সভ্যতা, আপনি উৎসব কেমন দেখতে চান একটু যদি আচ্ছা, আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করি। জি। কালকে রাতে হঠাৎ করে আমি দেখি কি ঝড় আসবে এরকম একটা আভাস আমি পাচ্ছি। তো
তো আমার কাছে সবচেয়ে প্রথমে যেটা মনে হলো যে আমি ছোটবেলায় গান শিখেছি, এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো, আমার কাছে আমি গুনগুন করছি, ঠিক আছে আমি গাই, গিয়ে আমি এটা আমার মোবাইলে ভিডিও করেছি, ভিডিও করে আমি ফেসবুকে আপলোড করেছি, কিন্তু পাবলিক পোস্ট করেছি। তাতে দেশে থাকে না কিন্তু দেশি অনেকে বিদেশে পড়তে টড়তে গেছে, অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে তোমার গানটা শুনে আমি পহেলা বৈশাখ ফিল করতে পারছি। আমি মানে ওর ফিল দেখে আমার মনে হচ্ছে আমি আসলে এত ফিল করিনি, ও যতটা ফিল করেছে। খুবই মানে ইন্টারেস্টিং। এটাই থাক, আমি আর কিছু চাই না। এই যে আমি কিন্তু উৎসবটা ফিল করিনি, আমি উৎসবের মধ্যে আছি, কিন্তু ও নাই, ও মিস করছে ব্যাপারটা, ও ওটা ফিল করেছে। আমরা সবার জন্য আসলে অনেক বড় করে ঘটার চেয়ে ওই ছোট একটা যোগাযোগ অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ। আজকের অনুষ্ঠানে আসার জন্য জনাব মুনির আসিফ, জনাব সাইমন, জনাব সুদীপ এবং সভ্যতা, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।